আসিফ নজরুলের রাজাকারী কথাবার্তা শুনে বর্তমান সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের গণমাধ্যম উত্তাল হয়ে আছে। বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সকল উপদেষ্টা মণ্ডলী মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলুপ্ত করার চেষ্টা করছেন। ঠিক তেমনই একটি ফেসবুক পোস্ট করলেন বাংলাদেশের আইন উপদেষ্টা। তিনি 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপরে যে ধরনের বর্বর অত্যাচার নির্যাতন করে গুলি করে হত্যা করেছিলেন তার সাথে তুলনা করছেন। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেনই বা প্রত্যেকটা আওয়ামী লীগের দুর্নীতির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছেন? কি শত্রুতা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর সাথে এই মুক্তিযুদ্ধের কি শত্রুতা? এখন কথা বলতে বাধ্য হচ্ছি যে এরা তো মনে প্রাণে চেয়েছিল যে 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন না হোক। এরা সেই পাকিস্তানকে আঁকড়ে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীদের দ্বারা নির্যাতিত হয়ে, পাকিস্তানি হানাদার বাহিনীদের দ্বারা আমাদের মা বোনদের নির্যাতন করে এরা বাঁচতে চেয়েছিল। এই আসিফ নজরুল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, জামাত ইসলাম এবং এনসিপির মতন যে সকল নেতাকর্মীরা আছে তারা সবাই, তাদের সবার বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ এটাকে একটা বিস্ফোরার মতন অসহ্য লাগছে। তো 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যেই সকল স্থাপত্য শিল্প ভাস্কর্য ছিল সবকিছুই তো জামাত ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সকল মুরিদ এবং এই আইন উপদেষ্টার মতন রাজাকারী কথাবার্তা যারাই বলেন তারা ধ্বংস করে দিয়েছেন। তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে কি ধ্বংস করা যাবে? এখন এই সকল রাজাকারী কথাবার্তা বলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। এরা কখনোই চায় নাই যে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হোক। এরা পূর্ব পাকিস্তান থেকে কখনোই স্বাধীন হতে চায় নাই, বরং পাকিস্তানের শাসন, শোষণ, নিপীড়ন, বঞ্চনা এগুলা তাদের ভালো লেগেছিল। পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের মা বোনদের নির্যাতন করেছিল, এটা এদের ভালো লেগেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের সেই যে নির্যাতনের ফসল বর্তমান সময়ে বাংলাদেশের এই সকল রাজাকাররাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করছেন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ধ্বংস করে দিচ্ছেন, মুক্তিযুদ্ধকে নিয়ে নানা কটু কথা বলছেন। তো আসিফ নজরুল সাহেবের এ ধরনের রাজাকারী পোস্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, আসিফ নজরুল বাংলাদেশের আইন উপদেষ্টা, তিনি বারবার তার কথাবার্তা এবং কার্যকলাপের দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করছেন। আমার মোটেও জানা নেই এই যে আসিফ নজরুল স্যার, তার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কি শত্রুতা আছে। শুধুমাত্র আসিফ নজরুল স্যার না, এনসিপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মণ্ডলী, তাদের সবার সাথে মুক্তিযুদ্ধের একটা শত্রুতা আছে। যদি তাই না হয় তাহলে কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সকল স্থাপত্য শিল্প, সকল ভাস্কর্য একের পর এক ধ্বংস করে দিলেন? যদি তাই না হয় তাহলে কিভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি ছাড়া পেয়ে গেলেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে ছাড়া পেয়ে গেলেন? যদি মুক্তিযুদ্ধ, তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার জন্য, রাজাকারদের পৃষ্ঠপোষকতা করার জন্য এবং বাংলাদেশে
এই সকল রাজাকারী সংগঠনদের এবং বাংলাদেশে এই সকল রাজাকারদের প্রতিষ্ঠিত করার জন্য এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্যই কি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের এই সকল উপদেষ্টারা? এছাড়াও বাংলাদেশের ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধারা কারাগারে কারারুদ্ধ অবস্থায় আছেন। কেন? তারা দেশকে স্বাধীন করে কি ভুল করেছিলেন? আসিফ নজরুল, আপনি যে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হয়েছেন, সেটা হতে পারতেন না যদি এই বাংলাদেশ না হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে পারতেন না যদি বাংলাদেশের জন্ম না হতো। এবং এই যে রাজাকার যারা আছেন, তারা অন্তরে পাকিস্তানকে লালন করেন, পাকিস্তানকে মন থেকে ভালোবাসেন, তাহলে কেন বাংলা ভাষায় কথা বলেন? কেন আপনাদের জাতীয় পরিচয়পত্রে আপনার দেশ বাংলাদেশ লেখা? আমার মতে আপনাদের সবার উর্দু ভাষায় কথা বলা উচিত এবং আপনাদের পরিচয় দেওয়া উচিত যে আমরা পাকিস্তানের নাগরিক। তো এটা পারছেন না, এই বলে কি বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করছেন? এছাড়াও যদি দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শাহবাগে বসে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সেখানে মিছিল মিটিং বা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিলেন এনসিপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা, সেখানে এই রাজাকারী সংগঠন যারা আছেন, যেই সকল রাজাকার আছেন, তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো এবং বাংলাদেশের চিহ্নিত রাজাকার গোলাম আজম এবং নিজামী তাদেরকে নিয়ে এ ধরনের স্লোগান দিলেন যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। তো বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার যে সকল প্রচেষ্টা, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, জামাত ইসলাম এবং এনসিপি, এই চার দল মিলে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে চলেছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য, খাটো করার জন্য, কলঙ্কিত করার জন্য যা কিছু পারছেন, যেইভাবে পারছেন সেইভাবে মুক্তিযুদ্ধের উপরে আঘাত করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে আঘাত করছেন, মুক্তিযুদ্ধের চেতনার উপরে আঘাত করছেন। তো এই যে ক্ষমতার বড়াই, যেই ক্ষমতার দাপটে জন্মদাতাকে ভুলে গেলেন, বাংলাদেশকে ভুলে গেলেন, মাতৃভূমিকে ভুলে গেলেন, সেই ক্ষমতা আপনার চিরদিন থাকবে না। আজ নয়তো কাল এই ক্ষমতা আপনার কাছে থাকবে না, কিন্তু আপনি সমস্ত বাঙালি জাতির কাছে নিজেকে কলঙ্কিত করে রেখে গেলেন। আপনার প্রত্যেকটি ছাত্রছাত্রী আপনার এই মন্তব্যের ঘৃণা করছে। আপনার সাথে চাকরি করা সেই সকল শিক্ষক শিক্ষিকারা আপনার এই পোস্টের তীব্র নিন্দা করছে। তো আপনি একজন টিচার হয়ে, টিচার মানে মানুষ গড়ার কারিগর, আপনি তো রাজাকার গড়ার কারিগর হয়ে গেলেন এবং আপনি তো বর্তমান সময় রাজাকারদের পৃষ্ঠপোষকতা করছেন। কাকে খুশি করার জন্য করছেন, বা কারো ইন্ধনে করছেন, বা কারো চাপে করছেন, সেটাও খুলাসা করেন। কারণ আপনি একজন টিচার। আমি আমার জীবনে কোনো শিক্ষককে কোনোদিন অসম্মান করি নাই, কাউকে কোনোদিন অশ্রদ্ধা করি নাই, কাউকে কোনোদিন অপমান করি নাই। বাংলাদেশের সকল শিক্ষকদের আমি আমার বাবা মার মতন শ্রদ্ধা করি। তো সেই জায়গা থেকে আসিফ নজরুল, আপনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। আপনি কার ইন্ধনে, কোন কারণে, কোন লাভের আশায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করে এমন একটি পোস্ট করলেন? আপনার কাছে প্রশ্ন থাকবে। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন এর পরবর্তীতে কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।